শিলং সালাউদ্দিন নিজেই কইছে যে পূর্বের অধ্যাদেশে সংজ্ঞাগত কিছু জটিলতা ছিল যা গুমের প্রকৃত নির্দেশদাতা শনাক্ত করা কঠিন করে তোলে। নির্দেশদাতা শনাক্ত করা কঠিন মানে কি? মানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ক্লজ, ঊর্ধ্বতনের দায়িত্ব, এটা কাজ করতেছিল, কমান্ডারদের ধরা যাইতেছিল, সেটাই সমস্যা। ওয়াগানন্দ প্রভুপাদেরও সমস্যা, শিলং সালাউদ্দিনেরও সমস্যা। সালাউদ্দিন নিজের মুখে কবুল করে দিচ্ছেন কেন বাতিল করলো এই গুম অধ্যাদেশ। এবার বুঝেছেন তো কার দোষ? হ্যাঁ, তুমি ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, বিএনপির কি দোষ? এটা ওয়াগানন্দ প্রভুপাদের দোষ। সে চাইছে, সেই নাচাইতেছে পিছন থেকে, সে নাকি নতুন করে এটা করবে ঘুমের। তো ওইটাতে গুমের সংজ্ঞা বদলাবে। কি সংজ্ঞা বদলাবে? জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক হইলে গুম না। তো হাসিনা কোন যুক্তিতে আটক রাখতো? জাতীয় নিরাপত্তার স্বার্থ দেখাই তো আটক রাখতো। এখন বিএনপি একই কাম করতে চায়, সেই লাইসেন্স চায়, তাহলে গুম প্রতিরোধ আইন করে লাভ কি? জাতীয় নিরাপত্তার কারণ দেখা আটক রাখলে সেটা যদি গুমই না হয় তাহলে তো গুম প্রতিরোধ আইন বানানোর দরকার নাই। কিরকম জাউরামু দেখেছেন? হ্যাঁ, 2 মাস হয় নাই জাউরামু শুরু করে দিছে। বিএনপি যে গুম অধ্যাদেশ বাতিল করলো, তো বিএনপির আর্গুমেন্টটা কি? অনেকগুলো আর্গুমেন্ট আছে, আমরা সবগুলো একটা একটা করে দেখতেছি আর সবগুলোই খন্ডাইতেছি। কারণ হিসাবে আইন উজির কইছে গুমের শাস্তি মাত্র 10 বছর ছিল, তাই এটা নাকি বাড়াইবে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। আগে শুনেন। গুমের যারা অপরাধী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। গুমের যে আইনটার কথা বলা হয়েছে অর্ডিন্যান্সে, সেখানে 10 বছর পর্যন্ত সাজা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, শুনেছেন? এবার দেখেন গুমের শাস্তি কি ছিল গুম অধ্যাদেশে। দেখেছেন? মৃত্যুদণ্ড ছিল। তাইলে কেন মিশা কথাটা কইলো এ ভালসুন টাকলা? কারণ আর কিছু না, যুক্তি নাই, কোনো আবিষ্কার করেছে এই যুক্তি। আর এমনই বেকুব, সে মনে করে কেউ বুঝবে না, তারা ধরতে পারবে না। হ্যাঁ, এর টাকলা ভালসুন যে যুক্তিগুলা মাশাআল্লাহ কই থেকে আবিষ্কার করে আল্লাহ জানে। উনি নাকি উকিল, আদালতে কি বালের যুক্তি দিত কে জানে। আরো কে কি কইছে এটা গুমের সাথে যুক্ত না, তাও এটা দেখেনি। বিরোধী দলের সদস্যদের উদ্দেশ্য করে কইছে আপনারা, বলছে যে 72-এর সংবিধান মানেন না, অথচ এই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ওই সংবিধানের আলোকেই। সংবিধান প্রেমী এসে গেছে। 72-এর সংবিধান হাসিনার চাইতে বেশি প্রেম 72-এর সংবিধানের সাথে। এ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গেজেটেড বালচুন, এ বালচুন, বিরোধী দল কইছে নাকি রে যে 72-এর সংবিধান মানি না? কই কইছে? দেখা কই কইছে? জামাত এনসিপি ধরবেন তারে, প্রমাণ দিতে কইবেন, নয়তো তার বক্তব্য এক্সপান্স করার দাবি তুলবেন। এনসিপি জামাত বলছে 72-এর সংবিধান সংস্কার করতে হবে এবং গণভোটে জনগণ সেই সংস্কারের পক্ষে রায় দিছে। সংবিধান সংস্কার করতে চাওয়া আর সংবিধান না মানা কি এক কথা নাকি? এটা ভালচুন টাকলা চান্দি থাপড়া দিয়ে তোর বুদ্ধি বের করে দেব। সংবিধানের 142 অনুচ্ছেদে সংশোধনের পদ দিছে, তো তাহলে সংশোধন চাওয়া সংবিধান বিরোধী হয় কিভাবে বালচুন? তার মানে সংস্কার চাওয়া আর সংবিধানকে না মানা দুটো এক করে ফেলছে। এটা শয়তানি। তাও উকিলি প্যাস হইলে কথা ছিল, এটা কুটনা প্যাস। কারণ আরো আছে তার বচন। ওই কইছে জুলাই সনদের 22 নম্বর ক্লজ অনুযায়ী স্বাক্ষরকারী দলগুলা কমপক্ষে 5% নারী প্রার্থী দেবে। বিএনপি প্রায় 5% দিছে, কিন্তু জামাত আর এনসিপি একজনকে মনোনয়ন দেয়নি। জামাত এনসিপি নাকি মনোনয়ন দেয়নি, এনসিপি মনোনয়ন দিছে না, ওরা ধরবেন। এনসিপি তো মনোনয়ন দিছে, কতগুলা নারীকে মনোনয়ন দিছে দেখ বালচুন টাকলা। এ বালচুন, জুলাই সনদ তো বাস্তবায়ন হইতে হবে, তারপরে না কওয়া যাবে যে মানছে না মানে নাই। আগে তো কবুল কইতে হবে, তারপরে না বাচ্চা পয়দা করে দেখাবে যে পারিস তুই। কবুল না কয়ে বাচ্চা পয়দা করে কইতেছি কয়ে যে আমি বাচ্চা পয়দা করেছি, আর একজনকে কইতেছে যে জাউরা বাচ্চা কেন পয়দা করেন না। হ্যাঁ, আদালতে সব যুক্তি দিতিস নাকি রে? হ্যাঁ টাকলা, মক্কেল তো কোনো কেসে জিততো না মনে হয়। আবার কইছে জামাত রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে, অথচ রাষ্ট্রপতি স্বাক্ষরিত গণভোট অধ্যাদেশ মানতে চায়। এটা জামাতের নাকি মুনাফিকি চরিত্র। হ্যাঁ, প্রথমত সংসদে ধর্মীয় পরিভাষা ব্যবহার করে বিরোধী দলকে আক্রমণ করা একজন আইনমন্ত্রীর পক্ষে চরম আনপ্রফেশনাল, পার্লামেন্টারি ডেকোরামের একটা লঙ্ঘন। এইখানে স্পিকার নীরব, কবি নীরবে থাকে এই সময় যখন এরা পার্লামেন্টারি ডেকোরাম ভঙ্গ করে, তার নিজের দলের লোকেরা। আমি জানি না বিরোধী দল কিছু কইছিল কিনা, এক অদ্ভুত ব্যাপার। সংসদীয় রীতি নীতি, রুলস অফ বিজনেস, ডেকোরাম, এই সমস্ত কিছু জন্ম হয়েছে বিরোধী দলের ভয়েসকে প্রমিনেন্ট করার জন্য। আর সরকারি দল এইগুলোকে ব্যবহার করতেছে নির্লজ্জভাবে বিরোধী দলের কণ্ঠরোধ করার জন্য, স্তব্ধ করার জন্য। আজিব বাত, আজিব বাত। মানে জাউরামোর একটা সীমা আছে তো। মানে এগুলো সব ফার্স্ট ক্লাস আন্তর্জাতিক মানে গেজেটেড জাউরা। যাই হোক, ওর তো যুক্তিটাই ভুল। রাষ্ট্রপতির ভাষণ বয়কট একটা রাজনৈতিক প্রতিবাদ। বিশ্বের সকল সংসদে বিরোধী দল সময় সময় এটা করে।
আর রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশ মানা একটা আইনি বাধ্যবাধকতা। এই দুইটা তো সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি। এই দুইটাকে এক জায়গায় এনে কইতেছে মুনাফিকি। আর তৃতীয়ত বিএনপি নিজেও তো রাষ্ট্রপতি স্বাক্ষরিত ইমপ্লিমেন্টেশন অর্ডার, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা মানতেছে না। তাহলে আইনমন্ত্রী নিজের দলকে মুনাফিক নাকি? ও কি মুনাফিকের দল করে নাকি? শালা টাকলা। এবার আসেন দেখি আরেক ভাল শুন চিফ প্রসিকিউটর কি কইছে। ওই কইছে যে গুম অধ্যাদেশ লাগে না, আইসিটিতে একটি গুম আগে থেকে আছে। এ ভাল শুন, আগে থেকে কোথায় ছিল? 2024 আগস্টের আগে বাংলাদেশে কোনো আইনে গুম শব্দটা ছিল না, আইসিটি একটাও ছিল না। 15 বছর মানুষ গুম হয়েছে, কিন্তু গুম আইনের চোখে অপরাধী ছিল না। প্রফেসর ইউনূসের সরকার এসে এই আইসিটি একটা গুম ঢুকাইছে, আলাদা করে গুম অধ্যাদেশ বানাইছে। দুইটা একই সরকারের কাজ। এন্ড বিএনপি বলতেছে একটা রাখবো আর একটা ফেলবো। কেন? এখন প্রশ্ন হইতেছে কোনটা ফেলতেছে আর কোনটা রাখতেছে সেটা দেখতে হবে। কেন একটা ফেলতেছে একটা রাখতেছে? আইসিটি অ্যাক্ট আর গুম অধ্যাদেশ একই জিনিস না রে ভালছুন। কেন না? আইসিটি একটা গুম আছে একটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে। এর মানে কি? এর মানে হইলে আপনাকে প্রমাণ করতে হবে যে গুমটা একটা বড় পরিকল্পনার অংশ ছিল, ব্যাপকভাবে হয়েছে। একটা দুইটা আইসোলেটেড ঘটনা তো আইসিটিতে মামলা করতে পারবেন না। গুম অধ্যাদেশে এই শর্ত ছিল না। একজনকে গুম করলেও অপরাধ, থানায় যায় মামলা করতে পারতেন। সহজ ভাষায় বলি, আইসিটি অ্যাক্ট হলো বাগমারার বন্দুক, বড় শিকারের জন্য হাসিনার মতো, আসাদুজ্জামান খান কামালের মতো, খুনি জিয়াউল হাসান মতো। আর গুম অধ্যাদেশ হলো ঘরের তালা, প্রত্যেক দিনের সুরক্ষার জন্য এটা দরকার। এখন বিএনপি কইতেছে বাঘ মারার বন্দুক আছে তাই ঘরের তালা লাগবে না। তো চোর তো রোজ রোজ আসে, বাঘ তো রোজ রোজ আসে না। ঘরের তালা খুলে দিলে চোর ঢুকবে, বন্দুক দিয়ে কি চোরকে গুলি করবে? হ্যাঁ, কামান দিয়ে গুলি কর তাইলে, আর এটা বড় কর। আর 3 নাম্বার কারণ কি? গুম অধ্যাদেশে একটা বিশেষ ধারা ছিল যে গুম করছে শুধু সে না, যে নির্দেশ দিয়েছে সেও দায়ী। মানে সিপাহী ধরা পড়লে কর্নেলও ধরা পড়বে। এটাই ওয়াকানন্দ প্রভুপাদের গলার কাটা ছিল। এটাই বাতিলের আসল কারণ। 15টা অধ্যাদেশ সংশোধন করে পাশ করা হয়েছে, পুলিশ কমিশন অধ্যাদেশ সংশোধন করে পাশ করেছে, শ্রম আইন সংশোধন করে পাশ করেছে। সমস্যা থাকলে ঠিক করে পাশ করো, ফেলে দাও কেন? গাড়ির ব্রেকে সমস্যা এলে ব্রেক ঠিক করো, গাড়ি ভাঙড়িতে দাও কেন? ভাঙড়িতে দিলে বুঝতে হবে যে গাড়ি চালাইতে চাও না তুমি। এর উপরে হয়েছে কি, চিফ প্রসিকিউটর আইসিটির লোক, গুম অধ্যাদেশ বাতিল হইলে সব মামলা তার কোর্টে যাবে, তার ক্ষমতা বাড়বে। তাই কইতেছে ওই আইন লাগে না, সব আমার কাছে আনো, আমি আছি তো। দোকানদার কইতেছে পাশের দোকানে যাওয়ার দরকার নাই, সব আমার দোকানেই পাবেন। হ্যাঁ, এটা তো পরামর্শ না, এটা তো নীতির কথা না, এটা আইনের কথা না, এটা ব্যবসা। ব্যবসা, ওইখান থেকে আসবে আর টাকা খাবা। তোমার বিএনপির লোকজন তো টাকা খায় ওইখান থেকে, দেখছি তো। আর মজার কথা, নিজেই করছে আজ যে সংশোধনী পাশ হয়েছে সেটা পুরো টেক্সটে পড়েনি, কিন্তু বক্তিমা ঝাড়বি ওই পড়েনি, কিন্তু বলে দিতেছে গুম অধ্যাদেশ লাগে না। প্রেসক্রিপশন না পড়ে বলতেছে ওষুধ লাগবে না। এটা কোন ধরনের ডাক্তারি রে বালচুন? এরকম কনফিডেন্সের সাথে বলে যাওয়া আরেকজন হইতেছে শিলং সালাউদ্দিন। তারেক রহমানের পক্ষে সে বক্তব্য দেয় সংসদে। তারেক রহমান সংসদে বসে বসে হাততালি দেওয়া ছাড়া আর কিছু করে না, আর মাঝে মাঝে কারো পিঠ চেপড়ে দেয়। এই সংসদের সবচেয়ে জোরালো কণ্ঠ হইতেছে শিলং সালাউদ্দিনের। তারেক রহমান বসে থাকে কিছু না বইলা, কথা বলে শিলং সালাউদ্দিনের দিয়া। দেখেন, জনাব সালাউদ্দিন আহমদ সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইয়েস, মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। মাননীয় সংসদ নেতার সর্বশেষে বক্তব্য রাখবেন কিনা সেটা তার প্রিরোগেটিভ, কেউ ডিকটেট করতে পারে না, এটাই বিধি। দেখেছেন? সে দেখেন কনফিডেন্টলি কইতেছে সংবিধান সংস্কার হয় না, সংশোধন হয়। শোনেন, সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। শুনিছেন? আচ্ছা এডিটর সাহেব, বিভিন্ন দেশের সংবিধান সংস্কারের রেফারেন্স গুলো দেখান না, বইপত্রগুলো দেখেন, এটার পর এটা দেখান। দেখেছেন? আচ্ছা বাদ দিলাম সংশোধন হয় না, বিএনপির 31 দফার প্রথম দফায় তো সংবিধান সংস্কার নিয়া, যেই সংবিধান সংস্কার হয় না সেটা বিএনপি কেন তার প্রথম দফা বানাইলো? এবং অন্য সবকিছু বাদ দেন, নিজে যেটা দাবি করেছেন তাদের প্রথম প্রধান প্রতিশ্রুতি হিসেবে, সেটাই তার সেই দলের নেতা বলে এটা হয় না। মানে চিন্তা করেছেন কি রকম জাউরামু, পাবলিককে কিরকম বোকা ভাবে, মানে কতখানি অশ্রদ্ধা পাবলিকের ইন্টেলিজেন্সের উপরে। আচ্ছা আবার দেখেন আরেকটা জিনিস, কইছে রাষ্ট্রপতির আদেশ জারি করতে পারে না। সে নাকি রাষ্ট্রপতিরে কইছে আপনি কি আদেশ জারি করতে পারেন? সুপ্পু নাকি কইছে আমি পারি না, আমাকে পারাচ্ছে। শুনেন, আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন?
বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। তা এখন শুনেছেন, এক বেকুব আর এক বেকুবকে জিজ্ঞেস করতেছে, সেটা শুনে সব বেকুব টেবিল চাপড়াইতেছে, টেবিলই চাপড়াইতেছে। সংবিধান সংবিধান করে তো বিএনপি ফেনা তুলে ফেললো। একজন হুক্কা হুয়া করিছে আর সবাই ক্যা হুয়া করিচ্ছে। এডিটর সাহেব আবার দেখান, এবার টেবিল চাপড়ানোর বদলে ক্যা হুয়া দিবেন, না হলে এদের লজ্জা হবে না সব কয়টা শিয়ালের বাচ্চা। আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। সংবিধান সংবিধান করে, সংবিধান পড়ে দেখিস তোরা? পড়ে তো দেখিস নাই। আসেন সংবিধানে দেখি রাষ্ট্রপতি আদেশ দিতে পারে কিনা। এ দেখেন সংবিধান কইছে ইংরেজি, যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? আমি বাংলা করে কইতেছে রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশ সমূহ, ভালো করে দেখেছেন আদেশ সমূহ, এইটা সাহেব আন্ডারলাইন করে দেন। অন্যান্য চুক্তিপত্র কিরূপে সত্যায়িত বা প্রমাণিত হবে রাষ্ট্রপতি তাহা বিধিসমূহ দ্বারা নির্ধারণ করিবেন, এবং অনুরূপভাবে সত্যায়িত বা প্রমাণীকৃত কোন আদেশ বা চুক্তিপত্র যথাযথ প্রণীত বা সম্পাদিত হয় নাই বলিয়া তাহার বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন করা যাইবে না। দেখি চাও রাষ্ট্রপতি আদেশ জারির ক্ষমতায় যদি না থাকে, তাহলে সংবিধানে রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশ সমূহ এই কথা লেখা থাকে কিভাবে? কেমনে থাকে? হ্যাঁ, উল্টা পাল্টা যা খুশি কইতেছে, আর সবাই টেবিল চাপড়াইতেছে। কোন কিসিমের বেকুব হইলে এই কাজ করে? এখানে আরো যুক্তি আছে। শিলং সালাউদ্দিন কইছে যে 7 এপ্রিল 73-এর পরে রাষ্ট্রপতির অর্ডার জারির ক্ষমতা শেষ। আর্টিকেল 152 অনুসারে একটা হচ্ছে ল, আরেকটা হচ্ছে এক্সিস্টিং লস। আইন এবং প্রচলিত আইন দুই জায়গাতেই আদেশ হচ্ছে বৈধ আইন। অন্যান্য প্রথা, রুলস সবকিছু বৈধ আইন, আদেশও আইন। কিন্তু এই আদেশ ছিল, কিন্তু আদেশ জারি করার ক্ষমতা 1973 সালের 7 এপ্রিলের পর রাষ্ট্রপতির আর রইল না। এখানে শিলং সালাউদ্দিন আবারও দারুণ একটা চালাকি করেছে। এরকম সিকনা চালাকি সে কিন্তু মাঝে মাঝে করে। কি সেই চালাকি? আসেন একটু বুঝে দেখি। রাষ্ট্রপতির 2 ধরনের ক্ষমতা আছে। 1 নম্বর আইন বানানোর ক্ষমতা, যেটা অধ্যাদেশ দিয়ে করে। 2 নম্বর সরকার চালানোর ক্ষমতা। তার মানে আইন বানানোর ক্ষমতা, সরকার চালানোর ক্ষমতা। 71 থেকে 73 পর্যন্ত বাংলাদেশে কোনো সংসদ ছিল না। তখন রাষ্ট্রপতি নিজেই আইন বানাতো। এগুলোকে বলা হয় প্রেসিডেন্টস অর্ডার। 73 সালে প্রথম সংসদ বসার পরে এই ক্ষমতা শেষ হয়ে যায়, কারণ এখন তো সংসদ আছে। আইন বানাবে সংসদ, রাষ্ট্রপতি না। কিন্তু সরকার চালানোর ক্ষমতা তো শেষ হয়নি। সংবিধান নিজেই বলছে বাংলাদেশের সকল নির্বাহী কাজ রাষ্ট্রপতির নামে হয়। রাষ্ট্রপতি প্রতিনিয়ত এক্সিকিউটিভ অর্ডার দেয়, নোটিফিকেশন জারি করে, ডাইরেক্টিভ দেয়। এটা তার সাংবিধানিক ক্ষমতা। এইটা 1973-এ শেষ হয়নি, 2026-এও শেষ হয়নি। ওই ভালসুন রাষ্ট্রপতি হয়েছে তো হাসিনার পাস হইয়া, হাসিনারে কদম বসি কইরা, ও কি জানবে? শিলং সালাউদ্দিন কি করছে? এই 2টা ক্ষমতাকে ইচ্ছাকৃতভাবে গুলাই দিছে। ও বলতেছে 73-এর পর রাষ্ট্রপতির অর্ডার জারির ক্ষমতা শেষ। শুনে মনে হয় রাষ্ট্রপতি কোনো আদেশই দিতে পারে না, কিন্তু আসল কথা হলো আইন বানানোর বিশেষ ক্ষমতা শেষ হয়েছে, সরকার চালানোর ক্ষমতা শেষ হয়নি। কিন্তু আইন বানানোর সেই বিশেষ ক্ষমতা আবার ফিরে আসছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, অধ্যাদেশের মাধ্যমে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কি করছে? এটা নতুন কোনো আইন বানায়নি, এটা একটা এক্সিকিউটিভ ডাইরেক্টিভ, যেখানে বলা হয়েছে গণভোট কিভাবে হবে, ফলাফলের পর কি হবে, কনস্টিটিউশন রিফর্ম কাউন্সিল কিভাবে গঠিত হবে। এটা সরকার পরিচালনার অংশ, আইন প্রণয়ন না। এটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনার বাড়িতে বাবা আছে, বাবার 2টা কাজ, পরিবারের নিয়ম বানানো আর পরিবার চালানো। এখন ছেলে বড় হয়ে গেলে বাবা হয়তো বলবে নিয়ম এখন থেকে সবাই মিলে বানাবো, কিন্তু তার মানে কি বাবা পরিবার চালানো বন্ধ করে দিছে? বাজার করবেন না, স্কুলে ভর্তির ফর্ম সাইন করবেন না? অবশ্যই করবেন। উইল বানাবেন না, সম্পত্তি লিখে দেবেন না, কারণ সেটা তার নির্বাহী দায়িত্ব। তো ঠিক তেমনি 1973-এর পর রাষ্ট্রপতি আর একা আইন বানাইতে পারে না, সেটা সত্য। কিন্তু রাষ্ট্রপতি সরকারের প্রধান নির্বাহী হিসেবে আদেশ জারি করতে পারে, সেটাও সত্য। শিলং সালাউদ্দিন প্রথম সত্যটা বলে দ্বিতীয় সত্যটা লুকাইতেছে। সবচেয়ে বড় কথা, এই একই রাষ্ট্রপতি এই একই সময় 133টা অধ্যাদেশ জারি করছে। সেগুলোর 98টা বিএনপি সরকার আইনে পরিণত করছে। তার মানে বিএনপি মানছে যে রাষ্ট্রপতির ক্ষমতা ছিল, কিন্তু একই রাষ্ট্রপতি যখন ইমপ্লিমেন্টেশন অর্ডার জারি করে তখন বলে তার ক্ষমতা ছিল না। কি চমৎকার! একই মানুষের ক্ষমতা 98 বার আছে আর একবার নাই। এটা কোনো আইনি যুক্তি? এটা হচ্ছে রাজনৈতিক সুবিধাবাদ, এটা হচ্ছে চালাকি, এটা হচ্ছে জনগণের সাথে চালাকি, এটা নির্লজ্জ প্রতারণা। কইছে জুলাই সনদ বাস্তবায়নের যে রাষ্ট্রপতি অর্ডার, সেটা পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, ওটা নাকি বুঝতে পারতেছে না শিলং সালাউদ্দিন। সিরাজী সাহেব কাছে আসেন, কয়া দিতেছি। কেমনে দেখবেন? আগে কাছে আসেন না।
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থাক 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 থাক, মুরব্বী মানুষ বেদবি হয়ে যাবে। আচ্ছা যুক্তি দিয়ে বুঝাই দিতেছি। সালদিন সাহেব কইছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা অধ্যাদেশ না, আইনও না, তাই এটার কোনো আইনি মর্যাদা নাই। এটা শুনতে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু এখানে একটা বড় চালাকি আছে। সালাউদ্দিন এমন ভাবে বলতেছে যেন পৃথিবীতে শুধু তিনটা জিনিস আছে, হয় আইন, নয় অধ্যাদেশ, নাই তো শূন্য, মাঝখানে আর কিছু নাই। এই তিনটার কোনোটা যেটা না সেটা আবর্জনা। তো এটা সত্য না। একটা দেশ চালাইতে শুধু আইন আর অধ্যাদেশ দেওয়া হয় না, প্রত্যেকদিন সরকার চালাইতে রাষ্ট্রপতি এক্সিকিউটিভ অর্ডার দেয়, নোটিফিকেশন জারি করে, গেজেট নোটিফিকেশন প্রকাশ করে, ডাইরেক্টিভ দেয়, রুল বানায়। এর কোনোটাই আইন না, অধ্যাদেশও না, কিন্তু সবগুলোরই আইনি মর্যাদা আছে। কেউ বলে না যে এটাতে এক না, তাই মানবো না। এমনকি রাষ্ট্রপতির আনুষ্ঠানিক ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশও একটা এক্সিকিউটিভ ডাইরেক্টিভ হিসেবে কাজ করতে পারে। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সকল নির্বাহী কাজ রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। রাষ্ট্রপতি যখন অনানুষ্ঠানিকভাবে কোনো বিষয়ে তার ইচ্ছা বা অভিপ্রায় ব্যক্ত করে, সেটা একটা সাধারণ মানুষের ইচ্ছা না, এটা রাষ্ট্রপ্রধানের সাংবিধানিক অবস্থান থেকে আসা নির্দেশনা। আপনারাই তো চুপ্পুর সাংবিধানিক অবস্থান নিয়ে হইচই বাঁধাইছেন, এখন মানতে চান না কেন? এটা ব্রিটিশ সাংবিধানিক ঐতিহ্যে এটাকে বলা হয় রয়্যাল প্লেজার, অ্যাট হিজ অর হার ম্যাজেস্টিস প্লেজার, রাজার ইচ্ছাই নির্দেশ। বাংলাদেশের সংবিধানে একই কাঠামোতে তৈরি, রাষ্ট্রপতির আনুষ্ঠানিক অভিপ্রায় এক্সিকিউটিভ অ্যাকশনের ভিত্তি। ইন্ডিয়ান সংবিধানেও ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট এই ধারণাটা সরাসরি আছে, এবং ভারতীয় এবং বাংলাদেশি সাংবিধানিক ঐতিহ্য একই উৎস থেকে আসা। সেজন্যই তো এই সংবিধান এত পছন্দ। এই সংবিধানই মানেন, আমরাই মানাই দিচ্ছি, আমরা বুঝে দিচ্ছি ওর মধ্যেই আছে সমস্ত হিসাব কিতাব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? রাষ্ট্রপতি শুধু যদি মুখে বলে যে আমি এটা চাই, সেটাও যদি আনুষ্ঠানিক প্রেক্ষাপটে হয়, তাহলে সেটা একটা ডাইরেক্টিভ। আর যদি জুলাই সনদ বাস্তবায়ন তো মুখে বলা না, এটা লিখিত, গেজেটে প্রকাশিত, আনুষ্ঠানিকভাবে জারিকৃত একটা ইনস্ট্রুমেন্ট, তাইলে রাষ্ট্রপতির ইচ্ছা প্রকাশী ডাইরেক্টিভ হইতে পারে। তাইলে তার আনুষ্ঠানিকভাবে জারি করা লিখিত আদেশ কেন ডাইরেক্টিভ হবে না? এটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনি একটা অফিসে কাজ করেন, বস 3 ধরনের কাজ করতে পারে। চাকরির নিয়োগপত্র দিতে পারে, অফিসে পলিসি বানাইতে পারে, আর দৈনন্দিন নির্দেশনা দিতে পারে। এমনকি বস যদি মিটিং এ বলে আমি চাই পরের কোয়ার্টারে এই প্রজেক্ট শেষ হোক, সেটাও একটা ডাইরেক্টিভ। কেউ বলে না বস এটা তো লিখিত পলিসি দেন নেই, তাই মানবো না। বসের আনুষ্ঠানিক ইচ্ছা প্রকাশই যথেষ্ট। এখন বসের ইচ্ছা প্রকাশ করলেই যদি সেটা ডাইরেক্টিভ হয়, তাহলে বসের একটা আনুষ্ঠানিক মেমো সহ লিখে সই করে সবাইকে পাঠায় যদি বলে এটা এই কাজ এইভাবে হবে, তাহলে সেটা তো আরো শক্তিশালী ডাইরেক্টিভ। কেউ কেউ বলবে এটা তো নিয়োগপত্রও না, পলিসিও না, তাই মানবো না। অবশ্যই না, কারণ বসের কাছ থেকে আসছে, বসের অথরিটি আছে এবং তার দায়িত্বের মধ্যেই পড়ে। এটা নাম কি সেটা গুরুত্বপূর্ণ না, কার কাছ থেকে আসছে এবং তার ক্ষমতা আছে কিনা ওইটা সাইন করার, সেটা গুরুত্বপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা ঠিক এই জায়গায় পড়ে। এটা অ্যাক্ট না, কারণ সংসদ তখন ছিল না। এটা অর্ডিন্যান্স না, এটাকে সেই ফরম্যাটে জারি করা হয়নি। এটা একটা এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্ট, রাষ্ট্রপতি তার নির্বাহী ক্ষমতায় সরকারের পরামর্শে রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে জারি করছে। রাষ্ট্রপতির ইচ্ছা প্রকাশী যখন ডাইরেক্টিভ, তখন তার আনুষ্ঠানিকভাবে জারি করা গেজেটে প্রকাশিত লিখিত আদেশ, এটা তো অনেক বেশি শক্তিশালী ইনস্ট্রুমেন্ট। সালাউদ্দিন যখন বলে এটা অধ্যাদেশও না, আইনও না, তখন আসলে বলতেছে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বলে কিছু নাই, রাষ্ট্রপতির ইচ্ছা অভিপ্রায় নির্দেশনা কোনটির মূল্য নাই, যদি না সেটা আইন বা অধ্যাদেশ নামে আসে। এটা সংবিধানের এক্সিকিউটিভ পাওয়ার ফ্রেমওয়ার্ককে অস্বীকার করে। সবচেয়ে মজার কথা, এই একই রাষ্ট্রপতি একই সময় নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার নির্দেশ দিচ্ছেন। সেটা কি অ্যাক্ট ছিল না অর্ডিন্যান্স ছিল? সেটা তো এক্সিকিউটিভ ডাইরেক্টিভ ছিল, কিন্তু সেই ডাইরেক্টিভ মেনে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে সালাউদ্দিন সাহেব সংসদ সদস্য হয়েছে। রাষ্ট্রপতির ইচ্ছায় নির্বাচন হলে সমস্যা নাই, কিন্তু রাষ্ট্রপতির আনুষ্ঠানিক আদেশে গণভোটের ব্যবস্থা হলে সেটা হঠাৎ শূন্য হয়ে যায়। একই ক্ষমতা, একই রাষ্ট্রপতি, একই সময়কাল, কিন্তু একটা মানবেন আর একটা মানবেন না। এটা কোনো আইনি যুক্তি না, এটা হইতেছে প্রতারণা, জনগণের সাথে প্রতারণা। জুলাই আগস্টে আমাদের সন্তানেরা রাস্তায় নামলো, গুলি খেলো, মরলো কেন? যাতে আর কেউ কোনোদিন কাউকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যেতে না পারে। সেই রক্তের দামে অন্তর্বর্তী সরকার গুম প্রতিরোধ অধ্যাদেশ বানাইলো। শুধু গুমকারীকে না, যে গুমের নির্দেশ দিছে সেই কমান্ডারকেও বিচারের আওতায় আনার বিধান করলো, সুপিরিয়র রেসপন্সিবিলিটি দিল। এইটাই ছিল আসল ক্ষমতা এই অধ্যাদেশে। এবং ঠিক এটাই সহ্য হইল না। কার সহ্য হইল না? যারা গত 15 বছর গুম করছে তাদের, যারা নির্দেশ দিছে তাদের। ওয়াকারন্দ মাঠে নামাইলো, মার্শাল ল কোর্টে বিচার চাই কেন? কারণ মার্শাল লতে গুম অপরাধী না, বিচার হইলে সবাই খালাস। সেটা তো হইল না, তাই প্ল্যান বি, গুম অধ্যাদেশটাই বাতিল করে দাও। বিএনপিকে উপহার দেওয়া হইলো 2/3 মেজরিটি, টিকিট প্রাইস কি? গুম অধ্যাদেশ বাতিল। বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বাতিল, বিচারক নিয়োগের স্বচ্ছ প্রক্রিয়া বাতিল, দুদকের ক্ষমতা বৃদ্ধি বাতিল, মানবাধিকার কমিশন শক্তিশালীকরণ বাতিল। 20টা অধ্যাদেশ একটার পর একটা, সবগুলো একই জায়গায় আঘাত করতেছে। কোন জায়গায়? অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। যে প্রতিষ্ঠানগুলো ক্ষমতাবানদের জবাবদিহি করবে সেগুলোই শেষ করা হয়েছে। 12 এপ্রিলের পর বাংলাদেশে গুম প্রতিরোধের কোনো স্পেসিফিক আইন থাকবে না। কাউকে তুলে নিয়ে গেলে কোন আইনে বিচার হবে জানা নাই। এই আইনি গ্যাপে কে সুরক্ষিত? কেউ না।
গুমের শিকার পরিবারগুলা তারা না। কারা সুরক্ষিত? যারা গুমের নির্দেশ দিছিল, কমান্ডারেরা। তাদের বিচারের পথ বন্ধ হইতেছে 12 এপ্রিল মধ্যরাত থেকে। ওরা ভাবতেছে 2/3 মেজরিটি আছে, যা খুশি করতে পারবো। মনে রাখেন, এই মেজরিটি আপনাদের নিজের না, এটা ধার করা মেজরিটি। যারা দিছে তারা ফেরত নিতে জানে। দিছে ডিপ স্টেট, ফেরত নেবে ডিপ স্টেট। আর যেদিন আপনাদের দরকার ফুরাবে, সেদিন আপনাদের পাছায় লাথি বেড়া ওই একই যন্ত্র আপনাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। তখন গুম প্রতিরোধের আইন খুঁজবেন আপনি, সালাউদ্দিন সাহেবও খুঁজবে, পাবে না। কারণ নিজেই বাতিল করে দিয়ে গেছে। এটা ধরা পড়ে যাবে তুমি রঙ্গিলা জালে। তখন এখন কইরা আমি তো নিমিত্ত মাত্র, আমারও তো অন্য কেউ নাচায়। হ্যাঁ, তুমি ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? হ্যাঁ, পুতুলের দোষ আছে। কারণ পুতুল যখন জানে যে সে পুতুল, তখন নাচা বন্ধ করার দায়িত্ব তার নিজের। আপনার নিজের কবর নিজে খুঁড়তেছেন, আর খুঁড়তে খুঁড়তে আনন্দ করতেছেন। গত 16 বছরের বিএনপির আমরা দেখেছি, তার শক্তি দেখছি, দুর্বলতাও দেখছি। আপনাদের নেতা কর্মীরাও আমাদের কয়েকজনের দিকে তাকায় থাকতো। প্রতিরোধের মিটি মিটি আগুন আমরাই জ্বালায় রাখছিলাম। আপনারা যে টিকে ছিলেন তার কারণও ছিলাম আমরা, মুষ্টিমেয় কয়েকজন। এরপরে যখন গাড্ডায় পড়বেন, কাউরে পাইবেন না। এখন যারা চারিদিক থেকে ঝেপে পড়ে আপনাদের উপরে, তারাই এই 16 বছরে কোথাও ছিল না। থাকলে বালুর ট্রাক দিয়ে খালেদা জিয়াকে আটকায় রাখতে পারতো না, আর নয়া পল্টনে কেসি গেটের ভিতরে আটকায় থাকতে হইতো না আপনাদেরকে। জুলাই তার অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করবে। এই জুলাইকে যে বা যারা বাধা দেবে, তারাই ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। আর আওয়ামী লীগের মতোই লজ্জাজনক গ্লানিময় পতন হবে। জনতার আকাঙ্ক্ষাকে হাত দিয়া বৃথাই ঠেকানোর চেষ্টা করেন না। হাত দিয়ে বলো সূর্যের আলো রুধিতে পারে কি কেউ? গাদ্দারি করে ঠেকানো যাবে না জনজোয়ারের ঢেউ। ইনকিলাব জিন্দাবাদ।